Assalamu alaikum. Welcome to the National University online class. আমি মোহাম্মদ আব্দুল মুত্তালিব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নম্বর 10। Title of the lecture: Introduction to Capital Budgeting. Chapter 8: Introduction to Capital Budgeting. Learning Outcome, শিক্ষণ ফল। আমরা আজকে এই লেকচার থেকে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হলো মূলধন বাজেটিং কৌশল সমূহ সম্পর্কে ধারণা, পেব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি সম্পর্কে ধারণা, গড় বিনিয়োগ উপার্জন হার পদ্ধতি সম্পর্কে ধারণা, নেট বর্তমান মূল্য পদ্ধতি সম্পর্কে ধারণা, আভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি সম্পর্কে ধারণা, নেট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির মধ্যে পার্থক্য শিখতে পারব, মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি সম্পর্কে ধারণা পাব, ব্যবহারিক কিছু সমস্যা ও সমাধান আমরা শিখব। চলুন আলোচনায় আজকের প্রথম টপিক যেটা আলোচনা করব, মূলধন বাজেটিং এর কৌশল। তাহলে কৌশল সমূহ আমাদের কি আছে আমরা আজকে আলোচনা করব। কোনো প্রকল্পের বিনিয়োগ করার পূর্বে উক্ত প্রকল্প ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হয়, আর এই যাচাইয়ের জন্য প্রকল্প মূল্যায়নের পদ্ধতি বিশেষ গুরুত্ব বহন করে। ক্রমাগত এই গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মত ও গাণিতিক বিভিন্ন পদ্ধতিরও উদ্ভব হয়েছে। এসব পদ্ধতির বিচার বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিক লাভজনক প্রকল্পটি নির্বাচন ও গ্রহণ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রকল্প মূল্যায়নের বিভিন্ন কৌশল আমরা নিয়ে আলোচনা করব। 1 নম্বর আমরা সনাতন পদ্ধতি বা ট্রেডিশনাল মেথড। এর মধ্যে আছে ক নম্বর বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি, পে ব্যাক পিরিয়ড মেথড। খ পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি, পে ব্যাক রিসিপ্রোকাল মেথড। বিনিয়োগের উপার্জন হার পদ্ধতি। গ রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড। এটা আবার বেজ 1 বেজ অন টোটাল ইনভেস্টমেন্ট, 2 বেজ অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, 3 অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এগুলো আমাদের সনাতন পদ্ধতি। 2 নম্বর বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। ক নেট বর্তমান মূল্য পদ্ধতি, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। খ অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। গ মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। তাহলে এই মেথডগুলো এই প্রথম 1 নম্বর হলো সনাতন ট্রেডিশনাল মেথড, আর 2 নম্বর হলো এটা আধুনিক বা বাটাকৃত মেথড। আমরা আগের লেকচারে আমরা বিনিয়োগ পরিশোধ কাল পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি পরে যেগুলো আছে এগুলো আমরা আলোচনা করব। প্রথমে পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি, পে ব্যাক রিসিপ্রোকাল মেথড। এটা হলো পরিশোধকাল পদ্ধতির সাহায্যে কোনো বিনিয়োগ প্রকল্প হতে কত সময় আসল টাকা ফেরত আসবে তা জানা গেলেও প্রকল্পের মুনাফা হারের তুলনা করা যায় না। এই সমস্যা দূর করার জন্য পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি ব্যবহার করা হয়। সুতরাং বলা যায় যে পদ্ধতিতে পরিশোধকাল পদ্ধতির সূত্রকে উল্টোভাবে ব্যবহার করে আয়ের হার জানার চেষ্টা করা হয় তাকে পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি বলে। আমরা পে ব্যাক মেথডে যে সূত্র শিখছিলাম সেটা উল্টা দিলেই এটা আমরা হয়। ক যদি সমান নগদ প্রবাহ হয়, ইফ ক্যাশ ফ্লো স্ট্রিম ইজ ইভেন, তাহলে এখানে সূত্র হলো পে ব্যাক রিসিপ্রোকাল সমান সমান এনসিবি ডিভাইডেড এনসিওর ইন্টু 100। তাহলে আমরা পে ব্যাক পিরিয়ডে এই এনসিওটা উপর ছিল, এনসিবি নিচে ছিল, সেটা উল্টা সূত্র। তাহলে এখানে হয় আর যেখানে পি বি আর পে ব্যাক রিসিপ্রোকাল, এনসিবি নেট ক্যাশ বেনিফিট, এনসি হলো নেট ক্যাশ আউটলে। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। এ কোম্পানি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ টাকা 5 লাখ
and it will generate a cash inflow টাকা 60 per year. Calculate payback reciprocal. তাহলে payback reciprocal সমান সমান NCB divided NCO into 100 সমান সমান উপরে হলো 60 লাখ, নিচে হলো 5 লাখ, 60,000 আর নিচে হলো 5 লাখ ইন্টু 100 সমান সমান 12%। এখানে হোয়ার PBPR সমান সমান PBR হলো হোয়াট, মানে এটা বের করতে হবে। এনসিবি হলো এখানে আমাদের নেট ক্যাশ বেনিফিট 60,000, এনসিও হলো 5 লাখ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, নেট ক্যাশ আউটলে হলো 5 লাখ। তাহলে আমরা এইভাবে পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি শিখলাম। এবার আমরা শিখব যদি যদি অসমান নগদ প্রবাহ হয়, ইফ ক্যাশ ফ্লো স্ট্রিম ইজ আনইভেন, তাহলে পে ব্যাক পিরিয়ড সমান সমান 1 ডিভাইডেড পে ব্যাক রিসিপ্রোকাল সমান সমান 1 ডিভাইডেড পে ব্যাক পিরিয়ড ইন্টু 100। তাহলে এখানে হোয়ার পে ব্যাক রিসিপ্রোকাল PBR পে ব্যাক রিসিপ্রোকাল, PBP পে ব্যাক পিরিয়ড। তাহলে এখানে একটা প্রবলেম আমরা দেখছি, if project payback period is 5 years, what is payback reciprocal? We know payback reciprocal সমান সমান 1 ডিভাইডেড PBP ইন্টু 100। তাহলে এখানে প্রজেক্টের মেয়াদ হচ্ছে 5 বছর, 1 ডিভাইডেড 5 ইন্টু 100 20%। গ্রহণ বর্জন সিদ্ধান্ত অ্যাকসেপ্ট রিজেক্ট ক্রাইটেরিয়া, এই পদ্ধতিতে যে প্রকল্পের PBR বেশি হবে সে প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে, অর্থাৎ যে প্রকল্পে পার্সেন্টেজটা বেশি হবে সেই প্রকল্পে গ্রহণ করা হবে। এবার আমরা শিখব এটা হোয়ার পে ব্যাক রিসিপ্রোকাল বের করতে হবে। পে ব্যাক পিরিয়ড PBP হলো পে ব্যাক পিরিয়ড, এখানে 5। এরপরে আমরা শিখব বিনিয়োগের উপার্জন হার পদ্ধতি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড। এখানে আমরা দেখতে পাচ্ছি গড় মুনাফার হার পদ্ধতিকে বিনিয়োগ উপার্জন হার বা হিসাব বিজ্ঞানের উপার্জনের হার পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে মূলধনের উপর বার্ষিক প্রাপ্তির শতকরা হার বিবেচনা করা হয় এবং যে প্রকল্পে গড় মুনাফার হার অধিক সে প্রকল্পটি চিহ্নিত করা হয় বা নির্বাচিত করা হয়। তাহলে এখানে ক নম্বর গড় বিনিয়োগের ভিত্তিতে বেজ অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এখানে সূত্র হলো ARR সমান সমান অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ARR হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, হোয়ার অ্যানুয়াল অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স সমান সমান CFAT, এটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মাইনাস ডিপ্রিসিয়েশন ডিভাইডেড N। তাহলে Nটা হলো প্রজেক্টের মেয়াদ। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান নিট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস SV সেলভেজ ভ্যালু ডিভাইডেড 2। এভাবে তাহলে আমরা বের করতে পারি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। খ প্রকৃত বিনিয়োগের ভিত্তিতে বেজ অন অরিজিনাল ইনভেস্টমেন্ট সমান সূত্র ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান সমান অ্যাভারেজ NAPT নেট প্রফিট আফটার ট্যাক্স অথবা EAT আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড অরিজিনাল ইনভেস্টমেন্ট ইন্টু 100, হোয়ার NPAT বা EAT সমান সমান CFAT মাইনাস ডিপ্রিসিয়েশন। তাহলে এভাবে আমরা বের করতে পারি। এখন উদাহরণের সাহায্যে আমরা বিনিয়োগের উপার্জন হার পদ্ধতি শিখব। তাহলে আমরা উদাহরণ দেখছি একটা, Dina Enterprise is considering a new product line. The details of the investment proposal are following. Initial cash outlay 1 lakh, expected life 5 years, এখানে সেলভেজ ভ্যালু হলো 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল হলো 20,000। তাহলে এখানে ইয়ার 1 ক্যাশ ফ্লোটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। ক্যাশ ইনফ্লো হলো ফার্স্ট ইয়ার 25,000, সেকেন্ড ইয়ার 30,000, থার্ড ইয়ারে 32,000, ফোর্থ ইয়ারে 35,000, ফিফথ ইয়ারে 40,000। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে the project cost of capital is 10% and tax rate 45%. Depreciation will be straight line method basis. Require A return on investment, B average rate of return. তাহলে এটা আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের বের করতে হবে। আমরা এখন বের করা শিখব।
এখানে সলিউশন ওয়ান, ওয়ার্কিং ওয়ান, ক্যালকুলেশন অফ এনসিও। তাহলে ইনিশিয়াল ক্যাশ আউটলে 1,00,000 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল 20,000, তাহলে এনসিও হলো 1,20,000। টু, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন সমান সমান টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। তাহলে এখানে 1,00,000 বিয়োগ 10,000 ভাগ 5 সমান সমান 18,000। ক্যালকুলেশন অফ সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এখান থেকে আমরা বের করি ইয়ার 1, 2, 3, 4, 5, আর এটাই 5 ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু আছে। সিএফবিটি, এটা হলো সিএফবিটি। তাহলে এটা সিএফবিটি হলো 25,000, মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কিন্তু এর মধ্যে ডিপ্রিসিয়েশনটা বাদ দেওয়া আছে। 30,000, 32,000, 35,000, 40,000। ডিপ্রিসিয়েশন আমরা প্রতি বছর বের করলাম 18,000, 18,000, 18,000। এনপিবি, নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে প্রফিট হলো। তাহলে এই সিএফবিটি থেকে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিলে 7,000, 12,000, 14,000, 17,000, 22,000। ট্যাক্স 45% যদি ধরি 3,150, 5,400, 6,300, 7,650, 9,900। এনপিএটি, নেট প্রফিট আফটার ট্যাক্স, তাহলে 3,850। তাহলে এটার থেকে আমরা ট্যাক্স বাদ দিলে এটা পাবো 6,600 দ্বিতীয় বছর, তৃতীয় বছর 7,700, চতুর্থ বছরে 9,350, পঞ্চম বছরে 12,100। তাহলে এটার সাথে আমরা যদি ডিপ্রিসিয়েশন যোগ করি তাহলে সিএফএটি পাবো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এটা আমরা বের করি। এখানে আমরা বের করতেছি, এখানে 21,000 প্রথম বছরে হবে 21,850, দ্বিতীয় বছরে 24,600, তৃতীয় বছরে 25,700, চতুর্থ বছরে হবে 27,350, পঞ্চম বছরে 30,100। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ক্যাপিটাল সেলভেজ ভ্যালু, এটার আমার সেলভেজ ভ্যালু ছিল 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল হলো 20,000, এই মোট হলো 30,000। তাহলে এই সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল একবার এনসিওর সাথে যোগ হয় 0 বছরে, আর ক্যাশ ফ্লোর সাথে শেষের বছরে ক্যাশ ইনফ্লো হিসেবে যোগ হয় এই ওয়ার্কিং ক্যাপিটাল এবং তার সাথে সেলভেজ ভ্যালু। তাহলে আমরা টোটাল আমরা পাচ্ছি এনপিএটি পাচ্ছি 39,600, সিএফএটি পাচ্ছি 1,49,600। তাহলে এবার আমরা এই রিকোয়ারে যাচ্ছি, রিকোয়ারে যাই আমরা রিকোয়ার বের করব। 1, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান সমান অ্যাভারেজ এনপিএটি ডিভাইডেড এনসিও ইন্টু 100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এনপিএটি সমান সমান টোটাল এনপিএটি ডিভাইডেড ইউজফুল লাইফ। তাহলে টোটাল আমরা পেয়েছিলাম 39,600 আর লাইফ হলো 5, তাহলে সমান সমান টাকা হচ্ছে 7,920 টাকা। তাহলে আমরা সূত্রের মান যদি বসাই সমান সমান অ্যাভারেজ এনএপিটি পাইলাম আমরা 7,920, সেটাকে এনসিও আমরা বের করেছিলাম ক্যালকুলেশনে, 1 নম্বর ক্যালকুলেশনে বের করেছিলাম 1,20,000 টাকা ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে 6.60%। ROI আমরা পেলাম 6.60%। এবার আমরা রিকর্ড টু আমরা বের করব। রিকর্ড টুতে আমরা বলছি এখানে ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন সমান সমান অ্যাভারেজ এনপিএটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। এখানে আমরা দেখি কি পাচ্ছি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড 2। তাহলে এটা ওয়ার্কিং ক্যাপিটাল 2,000, 20,000, আর সেলভেজ ভ্যালু হলো 10,000 প্লাস 1,00,000 মাইনাস 10,000 ভাগ 2। তাহলে 20,000, 10,000 যোগ করলে 30,000, আর এটার থেকে এরা বিয়োগ দিলে 90,000 ভাগ 2। তাহলে 90,000 অর্ধেক হচ্ছে 45,000 সমান সমান 75,000। তাহলে এইভাবে আমরা ROI এবং ARR, এটা হলো ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর এটা হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তাহলে এভাবে আমরা বের করতে পারি। এবার আমরা শিখব গড় উপার্জন হার পদ্ধতির সুবিধা। 1 নম্বর সহজবোধ্য, এটা গড় উপার্জন হার বের করাটা সহজে বোঝা যায়। লাভজনক প্রকল্প বাদ যায় না। আমরা যে প্রকল্পগুলো গ্রহণ করি সেই প্রকল্প যেগুলো লাভজনক সেগুলো সবই গ্রহণ করা হয়।
তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাও সহজ। এটা নির্ভরযোগ্যতা, আমরা এই নির্ভরযোগ্য একটা পদ্ধতি হলো, যেহেতু গড় আয়ের উপর ভিত্তি করে আমরা হার নির্ণয় করি, এই জন্য এটা নির্ভরযোগ্য। হিসাবের ডাটা ব্যবহার করা হয়, মানে যে ডাটাগুলো সেটা অ্যাকাউন্টিংয়ের ডাটাগুলো ব্যবহার করা হয়। হিসাবের মুনাফা লভ্যতা, হ্যাঁ, হিসাবে করলে আমরা মুনাফা লভ্যতা সম্পর্কে জানতে পারি। এগুলো হলো আমাদের সুবিধা। এখন আমরা দেখব অসুবিধা, গড় উপার্জন হার পদ্ধতির অসুবিধা। অসুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি, নগদ প্রবাহকে বিবেচনা করে না। এখানে নগদ যে প্রবাহ হয় প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, সেই প্রবাহ নগদ প্রবাহকে বিবেচনা করে না। প্রকল্পের আয়ুষ্কাল বিবেচনা করে না। প্রকল্পের যে আয়ুষ্কাল আছে, অর্থাৎ প্রকল্পের যে মেয়াদ, সেই মেয়াদটা এখানে বিবেচনা আনা হয় না। বিনিয়োগের পরিমাণ বিবেচনা করে না। আমাদের বিনিয়োগের যে পরিমাণ, সেই পরিমাণটাও এখানে বিবেচনা আনে না। অর্থের সময় মূল্য বিবেচনা করে না। আমরা জানি অর্থের সময় মূল্য মুদ্রাস্ফীতির ফলে, মুদ্রাস্ফীতি হলো আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকা সমান নয়, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের ক্রয় ক্ষমতা হয় বৃদ্ধি পায়, না হলে হ্রাস পায়। এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি ফ্যাক্টর দিয়ে আমরা যদি সময় মূল্য, এটাই হলো অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য এই গড় উপার্জন হার পদ্ধতিতে বিবেচনা করা হয় না। ভগ্নাংশের মূল্য বিবেচনা করে না। আমাদের ভগ্নাংশের যে মূল্য আছে, সেলভেজ ভ্যালু, সেটা এখানে ধরা হয় না। এখানে ঝুঁকি বিবেচনা করা হয় না। আমরা অঙ্ক করলাম, উপরে দেখলাম এখানে ঝুঁকির কোনো ফ্যাক্টর এখানে আসেনি বা বিবেচনা করা হয় না। আমরা এবার শিখব বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। তাহলে এখানে আমাদের যে প্রক্রিয়ায় মূলধন ব্যয়কে বাটার হার হিসেবে ব্যবহার করা হয় এবং নগদ প্রবাহের বর্তমান মূল্য হতে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বিয়োগ করে বর্তমান মূল্য বের করা হয়, তাকে নিট বর্তমান মূল্য পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ গুলোকে নির্ধারিত মূল ব্যয়ের হার দ্বারা বাটাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তর করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রারম্ভিক বিনিয়োগ বাদ দিয়ে যে মূল্য থাকে তাকে নিট বর্তমান মূল্য বলে। এখানে বলা হচ্ছে যে নিট বর্তমান মূল্য হলো কোনো প্রকল্পের ভবিষ্যতে যে আমাদের নগদ প্রবাহগুলো হবে, সেগুলো মূলধন ব্যয়ের হার দিয়ে ভাটা করবো। বাটাকৃত ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে তাহলে মোট বর্তমান মূল্য বের করব। সেই মোট বর্তমান মূল্য থেকে প্রারম্ভিক মূল্য এনসিও বা প্রারম্ভিক বিনিয়োগটা বাদ দেব, দিয়ে আমাদের বর্তমান মূল্য বের করে থাকি। খান অ্যান্ড জেনের মতে প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের যোগফল থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বিয়োগ করার ফলে প্রাপ্ত মূল্যকে আমরা নিট বর্তমান মূল্য বলে। অন্যভাবে বলা যায়, নিট প্রেজেন্ট ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ বেনিফিট মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ নিট ক্যাশ আউটলে, আর এনপিভি সমান সমান পিভি অফ এনসিবি মাইনাস পিভি অফ এনসিও। এইভাবে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। আমরা পরে একটা উদাহরণ বা ফর্মুলা শিখব পরের স্লাইডে। আমরা দেখি, যদি এককালীন বিনিয়োগ করা হয় এবং প্রকল্পে নগদ প্রচলিত হয়, যদি বিনিয়োগটা একবার হয়, প্রকল্পের মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে 0 বছরেই শুধু বিনিয়োগ হবে। প্রকল্পের নগদ প্রচলিত হয়, নগদ প্রচলিত হয় মানে ট্রেডিশনাল ক্যাশ ফ্লো, আমরা আগের স্লাইডে শিখছিলাম, যে ক্ষেত্রে প্রতি বছর নগদ প্রবাহটা সমান হয়, সেইটাই বলছে এখানে। তাহলে এনপিভি সমান সমান সামিশন আপার লিমিট হলো এন, লোয়ার লিমিট টি মাইনাস 1, সিএফটি এন মানে ক্যাশ ফ্লো, এটা এন মানে 1 2 3 4 5 চলবে, এটা 1 প্লাস আর পাওয়ার টি, তাহলে 1 প্লাস আর পাওয়ার টি টাইম ওই রকম 1 2 3 4 5 প্লাস এটা হলো সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস এনসিও। এটা ওর সামিশন পাওয়ার হলো এন, লোয়ার লিমিট আপার লিমিট এন, লোয়ার লিমিট টি মাইনাস 1, সি মানে
সময়টা 1 থেকে n পর্যন্ত যাবে, সিএফটি ক্যাশ ফ্লোটা n পর্যন্ত যাবে, 1 প্লাস টি মাইনাস এনসিও, এভাবে বের করা যায়। এনপিভি সমান সমান পিভি অফ এনসিবি মাইনাস পিভি অফ এনসিও, এভাবেও বের করা যায়। আমরা এখানে দেখব এনপিভি হলো নিট প্রেজেন্ট ভ্যালু, সিএফটি হলো ক্যাশ ফ্লো অ্যাট ডিফারেন্স টাইম, মানে এই প্রকল্পের যে সময়ে যে ক্যাশ ইনফ্লো হবে 1 2 3 4 5 n পর্যন্ত যাবে। স্যালভেজ ভ্যালু এন, এস এন হলো স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য ইয়ার অফ এন, আর ডব্লিউ এন হলো ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাট দ্য ইয়ার অফ এন। এনসিও নিট ক্যাশ আউটলে, আর হলো কস্ট অফ ক্যাপিটাল। যদি এটা হয়, খ নম্বর আমরা শিখব, যদি নির্দিষ্ট সময় পর বিনিয়োগ করা হয় বা প্রকল্পের নগদ অপচলিত হয়, তাহলে এখানে বিনিয়োগটা 0 বছরে হবে, পরবর্তী যে কোনো সময় হতে পারে, আবারও একবার, দুবার, তিনবার। আর প্রকল্পের নগদ অপচলিত হয় মানে প্রতি বছর নগদ প্রবাহটা হবে অসমান। এক্ষেত্রে সূত্র হবে এনপিভি সমান সমান সামেশন আপার লিমিট এন লোয়ার লিমিট টি মাইনাস 1 সিএফটি এন 1 প্লাস আর টি প্লাস এখানে হবে এস এন প্লাস ডব্লিউ এন 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস সামেশন আপার লিমিট এন লোয়ার লিমিট টি মাইনাস 1 এনসিও টি 1 প্লাস আর টি। তাহলে এখানে আগের সূত্রের সাথে এনসিও যতবার করা হবে সেটার প্রেজেন্ট ভ্যালু হবে। 0 বছর হলে তার প্রেজেন্ট ভ্যালু ওটাই হবে। 1 2 3 তার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব 1 প্লাস টি। और এনপিভি সমান সমান পিভি অফ এনসিও মাইনাস পিভি অফ এনসিবি মাইনাস পিভি অফ এনসিও। এখানে এনসিওটি সমান সমান নিট ক্যাশ আউটলে অ্যাট ডিফারেন্স টাইম। এবার আমরা একটা উদাহরণ দেখব। স্বাধীন কোম্পানি ইজ সিঙ্কিং টু পারচেজ এ নিউ মেশিন উইল কস্ট টাকা 80,000। It is estimated that the machine will have a life of 7 years, at the end of which it will have a salvage value of টাকা 3,000. The estimate pre-tax cash flow after depreciation are as follows. তাহলে এখানে দেওয়া আছে আফটার ডিপ্রিসিয়েশন বলা আছে। তাহলে এখানে 1 8,000, 2 11,000, 3 15,000, 4 12,000, 5 বছরে হলো, পঞ্চম বছরে হচ্ছে 10,000, ষষ্ঠ বছরে হচ্ছে 14,000, সপ্তম বছরে হচ্ছে 10,000। এখান থেকে দ্য কোম্পানি হ্যাজ টার্গেট রিটার্ন অন ক্যাপিটাল অফ 15%, কর্পোরেট ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু আমরা দুভাবে বের করতে পারি, ফ্যাক্টর দিয়ে এবং সূত্রের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা ফ্যাক্টর দিয়ে টেবিলের মাধ্যমে বের করব। তাহলে ডিপ্রিসিয়েশন টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, এখানে 80,000 মাইনাস 3,000 ভাগ হচ্ছে 7, ডিভাইডেড ইউজফুল লাইফ হলো 7 সমান সমান 11,000। ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, এখানে 1 ইয়ার আছে, 1 2 3 4 5 7 বছরের সেলভেজ ভ্যালু আছে। ইবিটি তাহলে 8,000 11,000 15,000 12,000 10,000 14,000 10,000। 45% ট্যাক্স, সেটা হলো এখানে 3200 4400 6,000 4,800 4,000 5,600, এটার উপর 40%, ইবিটির উপর 40%, এগুলো 4,000। ইএটি তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে 4,800 600 6,600 9,600 9,000 7,200 6,000 8,400 6,000। ডিপ্রিসিয়েশন প্রতি বছর 11,000। সিএফএটি 15,800 17,600। এটার সাথে আমরা ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে এটা পাবো আমরা, ইএটি যোগ ডিপ্রিসিয়েশন। তাহলে 15,800 17,600 20,000 18,200 17,000 19,400 17,000 13,000। 7 বছরে আসে 17,000 6,000 11,000 17,000, আর স্যালভেজ ভ্যালু হলো 3,000। তাহলে ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা ডিসকাউন্টিং ফ্যাক্টর হলো 15%। 15% ফার্স্ট ইয়ারে হলো 0.8696, 0.7561, থার্ড ইয়ারে 0.6575, ফোর্থ ইয়ারে 0.5718, ফিফথ ইয়ারে 4,972, ফিফথ ইয়ারে 6 ইয়ারে যায় হবে
4323, সেভেন্থ ইয়ারে যায় হবে 3759। তাহলে আমরা এই সিএফএটিকে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিই, তাহলে ফার্স্ট ইয়ারে পিবি পাবো আমরা 13,740, সেকেন্ড ইয়ারে পাবো আমরা 13,307, থার্ড ইয়ারে পাবো 13,150, ফোর্থ ইয়ারে পাবো 10,406, ফিফথ ইয়ারে পাবো 8,452, সিক্স ইয়ারে পাবো 8,387, আর সেভেন্থ ইয়ারে পাবো আমরা 7,519। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 74,961। তাহলে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করবো এনপিভি সমান সমান পিভি অফ এনসিও মাইনাস পিভি অফ এনসিবি মাইনাস পিভি অফ এনসিও সমান সমান পিভি অফ এনসিও এখানে বাড়ালো 74,961 মাইনাস ইনিশিয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট এনসিও 80,000 সমান সমান টাকা মাইনাস 5,039 টাকা। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ বাড়াচ্ছে, যেহেতু সুদের হার এফেক্ট বেশি এই জন্য নেগেটিভ হয়েছে। তাহলে নেগেটিভ এমপিভি ইন্ডিভিজুয়াল প্রজেক্টের ক্ষেত্রে এটা রিজেক্ট হবে। আমরা এবার সূত্রের সাহায্যে আমরা শিখব অল্টারনেটিভ ফর্মুলা ফর অফ এনপিভি। তাহলে এনপিভি হলো ফার্স্ট ইয়ারের A1, A1, A2, A3, A4, A5, 6, 7 এগুলো সব ক্যাশ ইনফ্লো, 1 প্লাস R1, 1 প্লাস R2, 1 প্লাস R3, 1 প্লাস R পাওয়ার 4, 1 প্লাস R পাওয়ার 5, এভাবে 7 মাইনাস এনসিও। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে আমরা ক্যাশ ফ্লো হয়েছে 15,800 ডিভাইডেড 1 প্লাস আর এর মান হলো 0.15 পাওয়ার 1। সেকেন্ড ইয়ারে যায় হচ্ছে 17,600 1 প্লাস 0.15 পাওয়ার 2। থার্ড ইয়ারে 20,000 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 3। ফোর্থ ইয়ারে যায় হচ্ছে 18,200 1 প্লাস 1 প্লাস 0.15 পাওয়ার 4। সেভেন্থ ইয়ারে 17,000 প্লাস 1 প্লাস 0.15 পাওয়ার 5। সিক্স ইয়ারে যায় হচ্ছে 19,400 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 6। সেভেন্থ ইয়ারে যায় 20,000 প্লাস ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 7 মাইনাস 80,000। তাহলে এইভাবে আমরা মান বসাইলাম। মান বসায় ফার্স্ট ইয়ারের টাকা হলো 13,740, সেকেন্ড ইয়ারে 13,307, থার্ড ইয়ারে 13,150, ফোর্থ ইয়ারে 10,460, ফিফথ ইয়ারে 8,452, সিক্স ইয়ারে যায় হচ্ছে 8,387, সেভেন ইয়ারে যায় হচ্ছে 7,519 মাইনাস 80,000। তাহলে আমরা টাকা পেলাম 5,039। কমেন্ট: সিন্স দ্য এনপিভি ইজ নেগেটিভ দ্য প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড। তাহলে এনপিভি যদি নেগেটিভ হয়, যেহেতু এটা একটাই প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, সেহেতু এটা নেগেটিভ হলে রিজেক্ট, পজিটিভ হলে অ্যাকসেপ্ট। তাহলে নেগেটিভ এই জন্য এটা রিজেক্ট। দ্য প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড তার মানে রিজেক্ট। আমরা নিট বর্তমান মূল্য পদ্ধতির সুবিধা কী কী সুবিধা আছে এটা আমরা এখন শিখব। অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। তাহলে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, এটা হলো আমি আগেও বলছি, এটা অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় মুদ্রাস্ফীতি হার দিয়ে, টাইম ফ্যাক্টর অফ মানি, ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ভবিষ্যৎ ক্যাশ ফ্লোকে আমরা গুণ দিই, দিয়ে বর্তমান মূল্য বের করি। নগদ প্রবাহকে বিবেচনা আনা হয়, প্রতি বছর নগদ প্রবাহকে আমরা বিবেচনায় আনি। ভগ্নাংশের মূল্য বিবেচনা হয়। সেলভেজ ভ্যালুটা আমরা দেখলাম, অঙ্ক করলাম, সেখানে সেলভেজ ভ্যালুর মূল্যটা আমরা নিয়েছি। পরিবর্তিত বাটার হার প্রয়োগ, প্রতি বছর বাটার হারের পরিবর্তন হার হয়, সেই হারগুলো প্রয়োগ করা হয়। প্রকল্প নির্বাচনের সহায়তা, তাহলে কোনো প্রকল্প নির্বাচন যখন আমরা করি, সেই নির্বাচনের ক্ষেত্রে এটা সহায়তা করে। ফার্মের বাজার মূল্য বৃদ্ধি করে। ফার্মের যে বাজার মূল্য, সেই বাজার মূল্য আমরা জানি, সেই বাজার মূল্য এটা সম্পত্তির বর্তমান মূল্য হলো ফার্মের বাজার মূল্য, সেটা বের করতে আমাদের সহায়তা করে। এবার নিট বর্তমান মূল্য পদ্ধতির অসুবিধাগুলো কী কী আমরা এখন শিখব। এখানে এটা হলো জটিলতম পদ্ধতি, সবাই ব্যবহার করতে পারে না। মূলধন ব্যয় পরিমাপের সমস্যা হয়, নির্ভরযোগ্য ফলাফল প্রদানে ব্যর্থ, বিনিয়োগের পরিমাণ বিবেচনা করা হয় না, তারপরে বিনিয়োগের আয়ুষ্কাল বিবেচনা করা হয় না, পূর্বাভাস সংক্রান্ত ভুল তথ্য দেয়। তাহলে এগুলো হলো অসুবিধা। অসুবিধা খুব বেশি নাই, সুবিধাই আছে। এটা নিট বর্তমান মূল্য যেহেতু আধুনিক পদ্ধতি, এটা বহুল ব্যাপকভাবে এটা ব্যবহার করা হয় এই পদ্ধতিটা। আমরা এবার শিখব
অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা এখন অভ্যন্তরীণ উপার্জন হার বলতে এমন একটি বাটার হার বোঝায় যা ভবিষ্যৎ অভ্যন্তরীণ নগদ প্রবাহের বর্তমান মূল্যকে বিনিয়োগের সমান রাখে। অর্থাৎ অভ্যন্তরীণ উপার্জন হার হলো ভবিষ্যতে যে ক্যাশ ফ্লোগুলো হবে সেটা ডিসকাউন্টিং রেট দিয়ে গুণ দিলে প্রাথমিক বিনিয়োগের সমান হবে। অর্থাৎ এটা এমন একটা বাটার হার যা বর্তমান মূল্যকে শূন্যে রূপান্তর করে পরিণত করে। এই পদ্ধতিতে বাটার হার যদি অভ্যন্তরীণ উপার্জন হার এর নিচে থাকে তবে প্রকল্পটা গ্রহণ করা হয়। বাটার হার অভ্যন্তরীণ উপার্জন হারের পরিচিত হয় চলে গেলে প্রকল্পটা বর্জন করা হয়। এখানে IRR সমান সমান A প্লাস সি ডিভাইডেড সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা পিভি ফ্যাক্টর বের করার সূত্র NCO ডিভাইডেড অ্যাভারেজ ক্যাশ ফ্লো, হোয়ার IRR সমান সমান ইন্টারনাল রেট অফ রিটার্ন, এ হলো লোয়ার ডিসকাউন্ট রেট, বি হলো হায়ার ডিসকাউন্ট রেট, সি হলো এনপিভি অফ ক্যাশ ফ্লো অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট, এখানে ডি হলো এনপিভি অফ ক্যাশ ফ্লো অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে আমরা এটা সূত্রের সাহায্যে আমরা শিখব। প্রবলেম, নীলিমা কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ নিউ প্রজেক্ট। এ মেশিন costing টাকা 50,000 has to be procured to implement this project. The estimate life of the machine would be 5 years, having no salvage value. The tax rate of company 55%, does not get any investment allowance. The company cash flow before tax should be as follows. ফার্স্ট ইয়ারে 10,000, সেকেন্ড ইয়ারে 11,000, থার্ড ইয়ারে 14,000, ফোর্থ ইয়ারে যায় 15,000, ফিফথ ইয়ারে যায় 25,000। তাহলে ক্যালকুলেট ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা এখন বের করব, প্রথমে ডিপ্রিসিয়েশন বের করব, 50,000 মাইনাস 0 সমান সমান ভাগ 5, 10,000, ক্যালকুলেশন CFAT। তাহলে আমরা CFAT বের করা শিখব। ফার্স্ট ইয়ারে 10,000, CFBT 10,000, সেকেন্ড ইয়ারে 11, থার্ড ইয়ারে 14, ফোর্থ ইয়ারে 15, ফিফথ ইয়ারে 25। তাহলে ডিপ্রিসিয়েশন প্রতি বছর হচ্ছে 10,000 10,000। তাহলে এরা থেকে এরা বাদ দিলে, ডিপ্রিসিয়েশন বাদ দিলে 0, 1,000, 4,000, 5,000, 15,000। তাহলে ট্যাক্স প্রথম বছরে নাই, দ্বিতীয় বছরে 550, তৃতীয় বছরে 2,200, 2,750, 8,250, EAT 0, 450, 1,800, 2,250, 6,750। CFAT হচ্ছে এখানে 10,000, 10,450, 11,800, 12,250, 16,750, মোট হচ্ছে 61,250। পিভি ফ্যাক্টর 50,000 ভাগ এটা 12,250। তাহলে 12,250 কীভাবে পাইলাম এবার দেখি। অ্যাভারেজ ক্যাশ ফ্লো সমান সমান 61,250 ভাগ 5, 12,250। তাহলে এখানে ফ্যাক্টর পিভি ফ্যাক্টর পাইলাম 4.0818। তাহলে আমরা এটা এই ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার জন্য ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি ব্যবহার করা হয়। ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে দুটা বাটার হার লাগে, দুটা বাটার হারের মধ্যে একটা এনপিভি নেগেটিভ হবে, একটা এনপিভি পজিটিভ হবে। সেক্ষেত্রে এই ফ্যাক্টর দিয়ে আমরা ওই এনওটি টেবিলে আমরা এই ফ্যাক্টরে ডিসকাউন্ট রেট আমরা দেখব। সেই ডিসকাউন্ট রেটটার কম যেটা আর বেশি সেটা আমরা নির্ধারণ করব। তাহলে প্রথমে আমরা দেখি, নাও on the 5th year line in the table for the present value of an annuity table, find out that factor 4.0816 line lies somewhere in between 7% and 8%. তো টেবিলে দেখলে আমরা দেখতে পাবো 7 আর 8% মধ্যে আছে এই 4.0816 এটা। তাহলে সিন্স ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ার লেস দ্যান অ্যাভারেজ ক্যাশ ফ্লো, লেট অন ট্রায়াল অ্যান্ড এরর মেথড টু ক্যালকুলেট এনপিভি। তাহলে 7-এর নিচে যাব আমরা 6% আর 8% দিয়ে আমরা করব। তাহলে এই দুটাতে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে এই টেবিল আমরা এখানে 1 CFAT 10,000, 10,450, 11,800, 12,250, 16,750। পিভি ফ্যাক্টর 6%, 0.946, সেকেন্ড ইয়ারে 0.890, থার্ড ইয়ার 0.840,
4th ইয়ারে 0.792, তাহলে 5th ইয়ারে দেওয়া হবে 747। তাহলে এই সিএবিটিকে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিই তাহলে আমরা 9,430, 9,301, 9,912, 9,702, তারপরে পাচ্ছি 12,512। এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 50,857। এখান থেকে যদি এনসিও বাদ দিই 50,000 তাহলে এনপিভি পাচ্ছি 857। আর পিভি ভেক্টর 8% যদি ধরি আমরা 0.926, 0.857, 0.794, 0.735, 0.681 এগুলো যদি আমরা এই ক্যাশ ফ্লোকে গুণ দিই প্রথম বছরে পাবো 9,260, সেকেন্ড ইয়ারে 8,956, 9,369, 9,004, 11,407। টোটাল যোগ করলে 47,996। এনসিও 50,000 বাদ দিলে 2,004 টাকা। তাহলে এখানে আমরা এনসিও নেগেটিভ পাইলাম, এনপিভি নেগেটিভ পাইলাম। তাহলে এখান থেকে আমরা আইআরআর নির্ণয় করব। আইআরআরটা হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। তাহলে এখানে আমরা পাচ্ছি 6%। এটা হলো লোয়ার ইন্টারেস্ট রেট, এই লোয়ার ইন্টারেস্ট রেট 6% প্লাস সি হলো লোয়ার রেটে নেট প্রেজেন্ট ভ্যালু, এটা সি, এটা হলো ডি। ডি হলো হায়ার রেটের 8%-এর নেট প্রেজেন্ট ভ্যালু 2004 ইন্টু 8% মাইনাস 6%। তাহলে আমরা 6% এলে আমরা বের করলে মান পাইলাম 6.60। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন হবে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন হবে 6.60। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন কি এটা যদি আমরা বের করি আইআরআর, তাহলে এখানে একটা ডিসকাউন্ট রেট বের করলাম। তাহলে এই হারে যদি এই ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করা হয় তাহলে এখানে আমরা প্রথমে ধরছিলাম 6%, এটা 8%। 6%-এ পজিটিভ আসে, 8%-এ নেগেটিভ আসে, কিন্তু 6.60%-এ করলে তাহলে এলার ডিসকাউন্টিং রেট যদি আমরা বের করে আমরা করি তাহলে এটা পিভি টোটাল পিভিটা হবে 50,000, টোটাল পিভি হবে এনসিওর সমান। তাহলে আমরা শিখলাম আইআরআর। আইআরআর পদ্ধতির সুবিধা দেখব আমরা, আভ্যন্তরীণ উপাদান হার পদ্ধতির সুবিধা। তাহলে এখানে আমরা দেখছি প্রকল্প নির্বাচনের সহায়তা, ফার্মের মূল্যায়ন সর্বাধিকরণ হয়, সঠিক বাটার হার নির্ণয় করা যায়, প্রকল্পের লাভজনকতা অর্জন করা যায়, সময় মূল্য বিবেচনা হয়, মূলধন ব্যয়ের সাথে তুলনাযোগ্য। অসুবিধা, তাহলে অসুবিধাগুলো কী কী আমরা দেখি। অসংগত ফলাফল প্রদান, একাধিক উপার্জন হার, জটিল প্রক্রিয়া, ব্যয়বহুল, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, ভুল তথ্য পরিবেশন। তাহলে আমরা এখন শিখব নেট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির পার্থক্য। তাহলে আমরা পার্থক্যটা আমরা দেখি। 1 নম্বর বাটার পূর্ব নির্ধারিত হার। নেট বর্তমান মূল্য নির্ণয়ে বাটার হার পূর্বে নির্ধারণ করা হয়ে থাকে। এই বাটার হারটি মূলধন ব্যয় নামে পরিচিত। অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয়ে বাটার হার পূর্বে নির্ধারণ থাকে না, তবে এটা নির্ণয়ে টালের জন্য আনুমানিক বাটার হার ধরে নিতে হবে। সম্পদের বৃদ্ধির পরিমাপ। এই পদ্ধতিতে সম্পদের একটি মাধ্যমে একটি ফার্মের সম্পদ কী পরিমাণ বাড়তে পারে সেই সম্পর্কে পরিমাপ করা হয়। এটি ফার্মের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পদ্ধতিতে কোনো একটি প্রকল্পের তহবিল সৃষ্টির আপেক্ষিক ক্ষমতা প্রকাশ করে। ফার্মের সম্পদ কী পরিমাণ বাড়তে পারে তা পরিমাপ করে না। প্রকল্প মূল্যায়নের স্বাধীন পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মাত্র প্রকল্প থাকলেও প্রকল্পের নেট বর্তমান মূল্য দিয়ে স্বাধীনভাবে গ্রহণ বর্জন সিদ্ধান্ত নেওয়া যায়। শুধুমাত্র আভ্যন্তরীণ উপার্জন হার দিয়ে প্রকল্পের বর্জন সিদ্ধান্ত নেওয়া যায় না। মূলধন ব্যয় ব্যতীত প্রকল্প নির্বাচন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত সম্ভব হয় না। ব্যবহার, তাহলে এই পদ্ধতিতে সত্যিকারের সুযোগ ব্যয় বিবেচনা করা হয়। নির্ণয় পদ্ধতি তুলনামূলক সহজ, সবার কাছে গ্রহণযোগ্য, তাই এটি বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এই পদ্ধতিতে অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয় তুলনামূলক ঝামেলাপূর্ণ, অনেকের কাছে এটা দুর্ভেদ্য, তাই এটি ব্যবহার তুলনামূলক কম। তাহলে আমরা নেট বর্তমান মূল্য অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির পার্থক্য আমরা শিখলাম। এখন আমরা শিখব মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি। এটা একটি প্রকল্পের নেট বর্তমান আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের অনুপাতকে মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি বলে। মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি সুবিধাজনক সুবিধা খরচ অনুপাত বলে। এই প্রকল্প হতে সুবিধা পাওয়া যায় তাকে প্রকল্পের ব্যয় দ্বারা ভাগ করে
এই পদ্ধতিতে সুবিধা ব্যয় অনুপাত বের করা হয়। এমত অবস্থায় প্রকল্পের মুনাফা অর্জন সূচক অপেক্ষা বেশি হলে প্রকল্পের গ্রহণ হবে এবং একক অপেক্ষা কম হলে প্রকল্পের বর্জন করা হবে। এটা পিআই সমান সমান পিভি অফ ক্যাশ ফ্লো, পিভি অফ ক্যাশ আউটলে। তাহলে আমরা এনপিআই বের করলে পিআই মাইনাস 1। তাহলে আমরা একটা প্রবলেমে যাই। ইনিশিয়াল কস্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 1 লাখ, নিট ক্যাশ ফ্লো ফর 4 ইয়ার আর গিভেন বিলো। তাহলে এখানে আমরা 4 ইয়ারে দেখতে পাচ্ছি, ফার্স্ট ইয়ারে 40, সেকেন্ড ইয়ারে 30, থার্ড ইয়ারে দেয় হচ্ছে 50, ফোর্থ ইয়ারে দেয় হচ্ছে 20। তাহলে ডিসকাউন্ট রেট 10% ডিটারমাইন প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে আমরা এখান থেকে আমরা বের করবো সলিউশন, ক্যালকুলেশন টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা বের করবো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সিএফটি 40, 30, 50, 20, 10% ডিসকাউন্ট রেট 0.090, 0.82826, 0.751, 0.683। তাহলে আমরা পিভি আমরা সব যোগ করলে পাইলাম 1,12,350। তাহলে এটাকে আমরা পিআই সমান সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড 90, তাহলে 1.1235। আর নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো পিআই মাইনাস 1 সমান সমান 1.1235 মাইনাস 1, তাহলে 0.1235। তাহলে এখানে আমরা পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এনপিআই হলো নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টিপিভি হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু, এনসি হলো টোটাল ক্যাশ আউটলে। তাহলে আমরা আজকের লেকচার থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম, মূলধন বাজেটিংয়ে বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা পাইলাম, পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি আমরা জানলাম, গড় উপার্জন হার পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, নিট বর্তমান পদ্ধতি মাধ্যমে আমরা অঙ্ক করা শিখলাম, অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি আমরা অঙ্ক করলাম, নিট বর্তমান মূল্য পদ্ধতি ও অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ণয় করা শিখলাম, মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতির ব্যবহার আমরা দেখলাম, আমরা কিছু অঙ্ক সূত্রের সাথে সাথে আমরা শিখলাম। তাহলে আজকে এগুলো আমাদের পার্ট ছিল। রিকমেন্ডেড বুক বা প্রিফারেন্স বুক 1 নম্বর জেমস ভ্যান হোম অ্যান্ড জন এম ওয়াকউইথ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা 2 নম্বর হলো হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3 নম্বর হলো বার্নস্টেইন, LA অ্যান্ড JJ উইন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এছাড়াও আমরা বাংলা মিডিয়ামের প্রফেসর মোহাম্মদ তৈবুর রহমান স্যারের বই আছে, মিলেনিয়াম পাবলিকেশন, সেখান থেকে আমি অধিকাংশ অঙ্কগুলো নিয়েছি, ফর্মুলাগুলো নিয়েছি, তোমরা ফলো করতে পারো বইটি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্টে হোম, স্টে সেফ, খোদা হাফেজ।